নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও কি কাশ্মীরে ফিরে আসছে জঙ্গিবাদের কালো ছায়া? একের পর এক টার্গেট কিলিং, একের পর এক নিরীহ মানুষের মৃত্যু, আর তার দায় স্বীকার করছে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট। তাহলে কি আবার নতুন করে কোনো হামলার পরিকল্পনা করছে পাকিস্তান? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কেন হঠাৎ কাশ্মীরে আবার অশান্তি বাড়ছে, তাছাড়াও পাকিস্তানের অভ্যন্তরে কি চলছে, আর কেন এই ঘটনাগুলো শুধুমাত্র বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী হামলা হিসাবে দেখলে ভুল হবে। আমরা এ টু জেড প্রত্যেকটা বিষয় আজকের এই সেশনে আলোচনা করব, এবং তার আগে যা সবাইকে আমরা বলবো, যারা দেখছেন এই সেশনটা, ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, কাশ্মীরে একের পর এক টার্গেট কিলিং। কি হয়েছে? 22শে জুলাই অমরনাথ যাত্রার দায়িত্ব পালন করছিলেন জম্মু কাশ্মীরের পুলিশে এক সাহসী জওয়ান আশিক হোসেন কুরেশি। ঠিক সেই সময় জঙ্গিরা আতর্কিত হামলা তার উপর চালায় এবং হত্যা হন। এরপর কি ঘটনা ঘটে? এর কিছুদিনের মধ্যে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন লস্করে তৈবা, একটা ফ্রন্ট, একটা গ্রুপ, তারা এই হামলা দায় স্বীকার করেছে। আর এখানেই শেষ নয়, এরপর আরও একটা হৃদয় বিদারক ঘটনা সামনে আসে, যে ছত্তিশগড়ের দুই যুবক, একজনের নাম হচ্ছে ভূপেন্দ্র আর একজনের নাম হচ্ছে দীপক, তারা কাজ করার জন্য কাশ্মীরে গেছিলেন। তাদের বয়স, কারো বয়স 22, কারো বয়স 24, আর এই দুই যুবককেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই ঘটনারও দায় স্বীকার করেছে লস্করে তৈবা ফ্রন্ট। ভাবুন একবার, এই ঘটনাগুলো কি শুধু কি বিচ্ছিন্ন ঘটনা? অনেকে বলবেন যে 370 ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরে কি শান্তি ফিরে এসেছে? আবার রাজনৈতিক দলগুলো এই ঘটনাগুলোকে কেন্দ্র করে নিজেদের মত তৈরি করে বিতর্ক শুরু করবে। আর এরই পাশাপাশি সবথেকে বড় প্রশ্ন হলো, এই হামলা হঠাৎ কেন বাড়ছে? কেন বাড়ছে? আর একটা বড় প্রশ্ন, এগুলো কি কেবল কয়েকজন জঙ্গি হামলা, নাকি এর পেছনে রয়েছে বড় আন্তর্জাতিক কোনো প্ল্যান? আমরা এই সেশনে জানার চেষ্টা করব। এবং আগামী প্রশ্ন হচ্ছে যে এর পেছনে আসল কারণ কি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে শুধুমাত্র কাশ্মীর নয়, পাকিস্তানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। হ্যাঁ, অভ্যন্তরীণ পরিস্থিতি, যে পাকিস্তানে এই মুহূর্তে চলছে কি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় সংকটের মুখে আছে পাকিস্তান। আমি আপনাদের সবার প্রথমে একটা ম্যাপ দেখাই। ম্যাপটা দেখলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ। পাকিস্তানের ম্যাপ, আপনারা জানেন যে পাকিস্তানে 4টে প্রভিন্স আছে। 4টের মধ্যে একটা হচ্ছে বালুচিস্তান। আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখতে পাবেন একটা হচ্ছে বালুচিস্তান, একটা হচ্ছে সিন্ধ, একটা হচ্ছে পাঞ্জাব, আর একটা হচ্ছে আপনার খাইবার পাখতুনখা। 4টে প্রভিন্স আমরা দেখতে পাই পাকিস্তানের মধ্যে। এই 4টে প্রভিন্সের মধ্যে 3টে প্রভিন্স, এক বালুচিস্তান, 2 সিন্ধ, আর 3 হচ্ছে খাইবার পাখতুনখা। এই 3টে প্রভিন্সের লোকে কিন্তু পাকিস্তানের সাথে থাকতে চায় না। এই 3টে প্রভিন্সে কিন্তু লাগাতার ঝামেলা, উত্তেজনা, সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে যাচ্ছে। কেন? উত্তর পেয়ে যাবেন এক এক করে। সবার প্রথমে যদি আমরা আসি বালুচিস্তান, বালুচিস্তানের কথা, তাহলে আপনাকে বেশ কয়েকটা তথ্য জানতে হবে। দেখুন, বালুচিস্তানের মধ্যে রেয়ার আর্থ এলিমেন্ট আছে, মিনারেল রয়েছে। বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটা খনি এলাকা, অর্থনৈতিক একটা এলাকা, কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তান সরকার এখানে কোনো ডেভেলপ করে না। এই জায়গাটার নাম করে বিদেশ থেকে, বিশেষ করে চীনের কাছ থেকে রেগুলার ফান্ডিং তোলে। তাই বালুচিস্তানের লোক দেখছে যে ভাই সব কিছু থেকে আমরা বঞ্চিত। এখান থেকে রেয়ার আর্থ এলিমেন্ট তোলা হয়, কিন্তু এখানে ইলেকট্রিসিটি থাকে না। তো এই বালুচিস্তানের মানুষরা নিজেরা একটা ফ্রন্ট তৈরি করেছে, একটা গ্রুপ তৈরি করেছে, যার নাম হচ্ছে বালুচিস্তান লিবারেল ফ্রন্ট। আর এই বালুচিস্তান লিবারেল ফ্রন্ট একাধিকবার পাকিস্তানের সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়েছে, লড়াই করেছে, এবং অনেক সময় এমন পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সূর্যের ডুবে যাওয়ার পর
পাকিস্তানের সেনারা এই বালুচিস্তান যেতেও কিন্তু ভয় পায়, যেতেও ভয় পায়। কারণ পাকিস্তানে মানে দেখা যায় এমন মন্তব্য পাকিস্তানের রাজনীতির ভেতর থেকে কিন্তু উঠে এসেছে, যে বালুচিস্তানের বক্তব্য যে ভাই সমস্ত কিছু এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হচ্ছে বা দেখা হচ্ছে, কিন্তু সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে পাঞ্জাবে, বালুচিস্তানে কোনো ডেভেলপ হচ্ছে না। বালুচিস্তানের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, সেই আওয়াজ বালুচিস্তানের মানুষ তুলছে। অপরদিকে যদি আপনার আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন, খাইবার পাখতুনখা, আরও একটা প্রভিন্স, যা আপনারা জানেন যে কিছুদিন আগে পাকিস্তান কি করেছে, যে খাইবার পাখতুনখাকে দিয়ে কি করেছে, নিজের দেশের লোকেদের ওপর এয়ারফোর্স দিয়ে বোমা মিসাইল কিন্তু ছুড়ে এই নিজের দেশের লোকেদের ওপর হামলা চালিয়েছে। এবং বলা হচ্ছে খাইবার পাখতুনখা প্রদেশে মানে তেহরিকে তালিবান যে টিটিপি বলা হয়ে থাকে, এই কার্যকলাপ কিন্তু এখানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অনেক অঞ্চলগুলো মানে সরকার কি করেছে যে নিয়ন্ত্রণ করতে পারছে না, অর্থাৎ দেশের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে পাকিস্তান সরকার তাদের প্রশাসনিক এবং সামরিক দুর্বলতা কিন্তু হারিয়ে ফেলছে, ক্ষমতা হারিয়ে ফেলছে, এমন পর্যায়ে চলে গেছে যে পাকিস্তান কি করেছে যে দীর্ঘদিন ধরে তাদের বেশ কিছু প্রক্সি গ্রুপগুলোকে তৈরি করেছে। এমন সিচুয়েশন বর্তমানে যে কন্ট্রোল করা বাইরে চলে গেছে, নিজেই জঙ্গিকে সমর্থন করছে। আজকে সিচুয়েশন এমন জায়গায় গেছে যে তারা নিজেদের জায়গাগুলোকে হারাতে শুরু করে দিয়েছে। অপরদিকে যদি আপনারা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন, পোক এলাকায় কি হচ্ছে, যাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে, ঠিক আছে, পোক বাবা আর বলছি না। প্রশ্ন হচ্ছে এখানে যে এই পোক এলাকায় প্রশ্ন এই জায়গাটা চলে আসে, পরিস্থিতি এমন জটিল হয়ে যাচ্ছে পোক এলাকায় মারাত্মক লেভেলে, সেখানে প্রত্যেকটা দিন বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর অভিযান এবং সাধারণ মানুষের অসন্তোষ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রত্যেকটা দিন কোনো না কোনো রিপোর্ট আসছে। যে পোক এলাকাটাকে নিয়ে পাকিস্তান কি করতো, যে পোকেও কোনো ডেভেলপ করতো না, তাই সবাই একসঙ্গে জোট বেঁধেছে যে ভাই আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না। তাহলে পাকিস্তান কাকে নিয়ে চালাবে? শুধুমাত্র ইসলামাবাদকে নিয়ে? ইসলামাবাদকে নিয়ে চালাবে? এটা তো বড় প্রশ্ন আজকের দিনে। যে অঞ্চলগুলো আন্তর্জাতিক সংবাদে বারবার উঠে আসতো না, বর্তমান সেই সমস্ত জায়গা মুজাফরবাদ, মিরপুর, রাওয়ালকোট, এগুলো এখন বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু এই সব কিছুর সঙ্গে কাশ্মীরের সম্পর্ক কি, আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন। উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। এই প্রশ্নটা কিন্তু ভীষণ পরিমাণে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কোনো দেশের ভেতরে অভ্যন্তরীণ এবং নিরাপত্তার সংকট বাড়তে থাকে না, তখন সেই দেশ কি চাই বলুন তো? সেই দেশ মানে শাসক গোষ্ঠী নিজের হাত থেকে বাঁচানোর জন্য জনগণের কাছে নিজের দৃষ্টিশক্তি ঘোরানো প্ল্যান করে, এইটাই করে সেই দেশ। এবার প্রশ্ন এখানে উঠে আসে, পাকিস্তান কি আবারও কাশ্মীর অশান্ত করার একটা অভ্যন্তরীণ সংকট আড়াল করার চেষ্টা করছে? এইটাই বড় প্রশ্ন। এর পাশাপাশি যদি আমরা পাকিস্তানের আসিফ মুনিরের কথা বলি, আসিফ মুনির কে? পাকিস্তান ফোর্সের হেড, সেনাবাহিনীর হেড। সেই আসিফ মুনির যাকে ডোনাল্ড ট্রাম্প একটা দিন বলেছিল যে আমার টাইগার কোথায়। সেই আসিফ মুনির যে বারবার কিনা একটা করে সুটকেস হাতে নিয়ে গিয়ে আমেরিকায় চলে যায় এবং ডোনাল্ড ট্রাম্পকে সুটকেসটা খুলে নিত্য নতুন মানে পাথর দেখায়। কি পাথর? রেয়ার আর্থ এলিমেন্টগুলো দেখায়, আফগানিস্তান বালুচিস্তান থেকে তুলছে এবং দেখাচ্ছে যে আমাদের কাছে অনেক কিছু রয়েছে, তুলছে এখান থেকে আর ডেভেলপমেন্ট করছে এখানে, তাই এখানকার মানুষ থাকতে চাইবে? সেই আসিফ মুনির যে কিনা বারবার নানান ধরনের নোংরা কথা বলে এসেছে। প্রশ্ন এই জায়গায় এই সেনা প্রধান আসিফ মুনির হঠাৎ চাপে কেন? আর এই উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে। কারণটা কি? বালুচিস্তানে বিদ্রোহ চলছে, খাইবার পাখতুনখা টিটিপি সংখ্যা বেড়ে যাচ্ছে। অপরদিকে যদি দেখেন আপনারা যে
এই সিন্ধ প্রদেশেও মানুষের মনের মধ্যে অসন্তোষ প্রকাশ হচ্ছে। পোক এলাকাতেও মানুষের মনের মধ্যে একটা বিদ্রোহ তৈরি হয়েছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। আর এই সমস্ত পরিস্থিতিতে পাকিস্তান এখন মানে সাধারণ মানুষরা পাকিস্তান প্রশ্ন তুলছে যে দেশের নিরাপত্তা ব্যবস্থা কি সত্যিই ভেঙে পড়েছে। এই পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি পাকিস্তানে এই মুহূর্তে তাদের দলের নেতারাও কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে। বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এমন একটা মন্তব্য করেছে যা গোটা বিশ্ব জুড়ে নতুন একটা আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আর এই মন্তব্য করে পাকিস্তানে আরেকজন ব্যক্তি আছে, সেনাপ্রধান, ওনার নামটাও মনে পড়ছে না, লেফটেন্যান্ট জেনারেল ওনার নাম ছিলেন আহমদ শরীফ চৌধুরী, সম্ভবত একবার দেখে নেবেন আপনারা, সম্ভবত হ্যাঁ আহমদ শরীফ চৌধুরী। তিনি পরিষ্কার হয়ে বলেছেন যে বহু দশক ধরে একই রাজনৈতিক পরিবার এবং একক নেতা এই পাকিস্তান সরকারের ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে, ফলে দেশের রাজনৈতিক অবস্থা আরও কিন্তু ভেঙে পড়ছে। আর এই মন্তব্যের পর পাকিস্তানের অস্থিরতা নতুন আরো একটা অধ্যায়ের সৃষ্টি দিয়েছে। শুধু পোক নিয়ে আন্তর্জাতিক নজরে যদি আমরা রিপোর্ট আমি আপনাদের দিই পোক নিয়ে, দেখুন শুধু পাকিস্তানের ভেতরে নয়, পোকের মধ্যে যদি দেখেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিন্তু পোককে নিয়ে নজরে এসেছে। কারণ পাকিস্তানের মধ্যে যখনই ঝামেলা হয়, যখনই সাধারণ রাস্তায় নেমে প্রোটেস্ট করে, পাকিস্তান সরকার সবসময় একটা কাজ করে থাকে যে সেখানকার যে নেটওয়ার্ককে জ্যাম করে দেয়, মানে জ্যামার বসিয়ে দেয়, যার ফলে ওখানকার খবর যাতে বিদেশি মাটিতে না পড়ে। পাকিস্তান সবসময় চেষ্টা করে যে তাদের আসল খবর যেন না যায়। যখন পাকিস্তান এবং আফগানিস্তান কন্টিনিউয়াসলি লড়াই চলছিল, তখন সেম গেমটা আফগানিস্তানও খেলেছিল। কিরকম? যে আফগানিস্তান খুব ভালোভাবে জানে যে পাকিস্তান সঠিক ডেটা দেবে না। তো পাকিস্তানে এই যে জায়গাটা দেখছেন, মানে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে টোটাল 1600 কিলোমিটার বর্ডার শেয়ার করে, যে জায়গাটা দেখছেন এইখানে একের পর যখন হামলা একে অপরে চালিয়েছে দুই দেশ, ঠিক সেই সময় করে এক একটা করে মৃত্যুর ছবি এবং ধ্বংসের ছবি আফগানিস্তান প্রকাশ করা শুরু করে দিয়েছে। পাকিস্তান কি করেছিল? পাকিস্তান ফেক খবর চালানো শুরু করে দেয়। তা আফগানিস্তান আগে থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ধরনের খবরগুলো যে ধ্বংসলীলা চালাচ্ছে সেই খবরগুলো আগে থেকে প্রকাশ করে দিয়েছে। ফলে কি দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যেখানে সাধারণ মানুষ পাকিস্তানের সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করছে, বিক্ষোভ দেখাচ্ছে এবং নিরাপত্তা নিয়েও কিন্তু আন্তর্জাতিক লেভেলে মারাত্মক লেভেলে কিন্তু প্রশ্ন উঠছে এবং আলোচনা চলছে, যার ফলে পাকিস্তান ধীরে ধীরে চাপের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, এই ঘটনার সঙ্গে কাশ্মীরে হামলা কি সম্পর্ক? অনেকে বলবেন, কারণ অনেক বিশ্লেষকের মতে যখন কোনো সরকার দেশের অভ্যন্তরীণ সংকটে পড়ে, তখন সে কি চায়? তখন সে সবসময় বাইরের কোনো সংঘাতকে সামনে এনে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর চেষ্টা করে। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছে জিও পলিটিক্সের এক্সপার্টরা যে কাশ্মীরে কি নতুন করে কোনো প্ল্যান করছে পাকিস্তান। আপনারা দেখবেন যে আমাদের রাজনাথ সিং স্যার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে একবার যদি মানে আবার তাকায় না, অপারেশন সিঁদুর এখনো বন্ধ হয়নি। যেভাবে ভারত টুকটুক করে খেলাটা দেখিয়েছিল, আবার কিন্তু ভয়ঙ্কর খেলা দেখিয়ে দেবে ভারত। এটা পাকিস্তানের আসিফ মুনিরকে বোঝা উচিত। কারণ পাকিস্তান এই মুহূর্তে চাইছে যে নিজের দেশে অভ্যন্তরীণ যে সমস্যা চলছে সেগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। আর এই মুহূর্তে ভারতের অবস্থান কি? ভারতের প্রধানমন্ত্রী তো আমাদের দেশের প্রধানমন্ত্রী স্যার তো জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা হলে তার জবাব কড়া ভাষায় দেওয়া হবে। এবং কি এটাও বলা হচ্ছে যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। এই বক্তব্য পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে এবং পাকিস্তানের মানুষদের বোঝা উচিত যে খেলা ভারত দেখিয়েছে, আবার যদি সেই ধ্বংসলীলা দেখায় তাহলে তাদের পরিণতি কি হবে। আর এই প্রসঙ্গে আপনার কি রায়, আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।